সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মুস্তাফা কামাল আজকের ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ট্রান্সলেশন প্র্যাকটিস সেট 05। এটি এসেছে রূপালী ব্যাংক লিমিটেড অফিসার 2019 এ, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ। আমরা শুরু করি। আর আমাদের এই কন্টেন্টটি আমরা নিয়েছি আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ 564 থেকে। হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ 564 থেকে আমরা কন্টেন্ট নিয়েছি। তাহলে আমরা শুরু করি। প্রথম লাইনটা, বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। এই লাইনটা মোটামুটি সহজ। এখানে শুধু একটি শব্দ জানলেই হবে, অমিত সম্ভাবনা। হিউজ পটেনশিয়ালিটি বা ইমেন্স পটেনশিয়ালিটি। তাহলে বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ইমেন্স পটেনশিয়ালিটি। সহজ লাইন, বাংলাদেশ is a country of immense potentiality. Bangladesh is a country of immense potentiality অথবা হিউজ পটেনশিয়ালিটি। পরের লাইন, গত 20 বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 4.5% থেকে বৃদ্ধি পেয়ে 7.8% অধিক হয়েছে। এখন দেখেন, এখানে এই লাইনটা লিখতে গিয়ে অনেকের একটু অসুবিধা হয়। গত 20 বছরে, এটা গত 20 বছর মানে হলো এই বছরটা সহ, এই বছরটা ইনক্লুডেড। এই ধরনের সেন্টেন্স যখন হয় তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয় এবং প্রিপজিশন ব্যবহার করতে হয় ওভার। মানে গত 20 বছরে মানে হলো ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স। ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স। আর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, এখানে বাকি সাবজেক্ট কোনটা? প্রবৃদ্ধির হার, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। দ্য রেট অফ দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার, এটা কম্পাউন্ড একটা সাবজেক্ট। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার, তাহলে প্রবৃদ্ধির হার হলো আমাদের সাবজেক্ট, মানে হারটা হলো সাবজেক্ট, হার মানে রেট। দ্য রেট অফ কি? দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। তাহলে একটু লিখি, হার, দ্য রেট অফ দ্য ইকোনমিক growth, the rate of the economic growth of Bangladesh. তাহলে দেখেন, এটি হলো যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, the rate of the economic growth of Bangladesh এখন 4% বৃদ্ধি পেয়ে 7.8% অধিক হয়েছে। হয়েছে মানে has stood, দাঁড়িয়েছে। হয়েছে মানে এখানে দাঁড়িয়েছে, has stood অথবা has become অথবা has reached। has stood দিচ্ছে, এটাই ভালো অর্থ দিচ্ছে। has stood 7.8% অধিক, তাহলে ওভার শব্দ আসবে। ওভার বা অ্যাবাভ বা অ্যাবাভ, হ্যাঁ অ্যাবাভই বলি, অ্যাবাভ। অ্যাবাভ অধিক অর্থে অ্যাবাভ। দেখেন অ্যাবাভ 7.8%। লাইনটা দেখেন, দ্য রেট অফ দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ হ্যাজ স্টুড অ্যাবাভ 7.8%। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 7.8 এর অধিক হয়েছে। তারপরে গত 20 বছরে বৃদ্ধি পেয়ে প্রবৃদ্ধির হার 4.5% থেকে বৃদ্ধি পেয়ে, 4.5% থেকে বৃদ্ধি পেয়ে, এই যে বৃদ্ধি পেয়ে, এটা আমরা ফ্রম লিখবো, মানে ফ্রম এত পার্সেন্ট, from 4.5%, গত 20 বছর, ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স, ওভার দ্য লাস্ট 20 years. The rate of the economic growth of Bangladesh has stood above 7.8% from 4.5% over the last 20 years. এখন এখানে এই যে আমরা ফ্রম লিখলাম, এখানে ফ্রম স্যার আর কি লেখা যাবে? এখানে আছে বৃদ্ধি পেয়ে, রাইজিং ফ্রমও কিন্তু বলতে পারতাম। has stood above 7.8%, রাইজিং ফ্রম 4.5%। এখানে কিন্তু আমরা ফ্রম না দিয়ে এরকম লিখতে পারতাম যে রাইজিং ফ্রম অথবা ইনক্রিজিং ফ্রম অথবা গ্রোয়িং ফ্রম 4.5% ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স। একই সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার 2.এত% থেকে হ্রাস পেয়ে এত% দাঁড়িয়েছে। তাহলে একই সময়ে, এখানে অনেকটা কানেক্টরসের মতো আছে, একই সময় মানে এট দ্য সেম টাইম, এটা এট দ্য সেম টাইম, একই সময়ে
এখানে সাবজেক্ট কোনটা? জনসংখ্যা বৃদ্ধির হার 2% থেকে হ্রাস পেয়ে যায়। সাবজেক্ট হলো জনসংখ্যা বৃদ্ধির হার। এখানে সাবজেক্ট হলো আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার। পপুলেশন গ্রোথ হ্যাজ ফলেন। পপুলেশন গ্রোথ হ্যাজ ফলেন। পপুলেশন গ্রোথ অথবা দ্য রেট অফ পপুলেশন গ্রোথ এরকম বলতে পারি, হ্যাজ ফলেন। পপুলেশন গ্রোথ হ্যাজ ফলেন অথবা দ্য রেট অফ পপুলেশন গ্রোথ। দ্য রেট অফ পপুলেশন গ্রোথ হ্যাজ ফলেন। কততে ফলেন টু, কততে দাঁড়িয়েছে? প্রথমে কততে দাঁড়িয়েছে সেটা আগে লিখতে হয়। ফলেন টু 1.25%। হ্যাঁ দেখেন, ফলেন ফ্রম কত থেকে? 2.0%। তাহলে কি হলো? at the same time population growth has fallen to 1.2% from 2.0%। হ্রাস পেয়ে এত, হ্যাঁ এখানে from এতটা লিখলে হবে। দুটি উপাদান, তারপরে লাইন, দুটি উপাদান বাংলাদেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি ব্যাপক দারিদ্র পেছনে ফেলার প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। এই লাইনটা হয়তো লিখতে গিয়ে আমরা অনেকে আটকে যেতে পারি। দুটো উপাদান বাংলাদেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি ব্যাপক দারিদ্র পেছনে ফেলার প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। চালিকা শক্তি, তাহলে বাক্যের সাবজেক্ট কোনটা? প্রধান চালিকা শক্তি। বাক্যের সাবজেক্ট হলো প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। দুটি উপাদান, আমরা দুটি উপাদানকে সাবজেক্ট করতে পারি, মানে দুটি উপাদান প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। দুটি উপাদান, টু এলিমেন্টস আর ওয়ার্কিং। দেখেন এখানে টু এলিমেন্টস, দুটি উপাদান, সাবজেক্ট হলো the two elements are working। দেখেন টু এলিমেন্টস আর ওয়ার্কিং। চালিকা শক্তি মানে ড্রাইভেন ফোর্স, as driven force in earning। দেখেন অর্থনীতি টু এলিমেন্টস আর ওয়ার্কিং অ্যাজ ড্রাইভেন ফোর্স, চালিকা শক্তি হিসাবে কাজ করছে। দুটি উপাদান চালিকা শক্তি হিসাবে কাজ করছে, পেছনে ফেলার প্রধান চালিকা শক্তি হিসাবে অ্যাজ ড্রাইভেন ফোর্স। কি? বাংলাদেশের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি ও ব্যাপক দারিদ্র পেছনে ফেলার প্রধান চালিকা শক্তি হিসেবে। আর ইন আর্নিং, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্নিং এর জন্য। ইন আর্নিং কুইক ইকোনমিক গ্রোথ, ইন আর্নিং কুইক ইকোনমিক গ্রোথ। দেখেন দুইটা জিনিস এখানে, দ্রুত প্রবৃদ্ধি আনয়নের জন্য এবং দারিদ্র পেছনে ফেলার জন্য। তাহলে দ্রুত প্রবৃদ্ধি আনয়নের জন্য রাখলাম ইন আর্নিং কুইক ইকোনমিক গ্রোথ। আর and pushing poverty backward, and pushing poverty backward, and pushing poverty backward মানে দারিদ্র পেছনে ফেলার কারণ হিসেবে, backward to a great extent in বাংলাদেশ। এখানে প্রধান চালিকা শক্তি হিসেবে ড্রাইভেন ফোর্স, দ্রুত না অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি, তাহলে টু এ গ্রেট এক্সটেন্ট মানে দ্রুত গতিতে বা ব্যাপক অংশে, বা এখানে কুইকলি আমরা বলছি টু এলিমেন্টস আর ওয়ার্কিং, দুটি উপাদান কাজ করছে অ্যাজ ড্রাইভেন ফোর্স। আমরা প্রধান চালিকা শক্তি এখানে লিখতে পারি অ্যাজ মেইন ড্রাইভেন ফোর্স বা ড্রাইভেন ফোর্স ইন আর্নিং কুইক ইকোনমিক গ্রোথ এন্ড পুশিং পভার্টি ব্যাকওয়ার্ড। এখানে দারিদ্র পেছনে ব্যাপক দারিদ্র পেছনে, কুইক এন্ড পুশিং অ্যাবজেক্ট পভার্টি আসবে, ব্যাপক দারিদ্র অ্যাবজেক্ট পভার্টি ব্যাকওয়ার্ড। হ্যাঁ তাহলে দুটি টু এলিমেন্টস আর ওয়ার্কিং অ্যাজ ড্রাইভেন ফোর্স প্রধান চালিকা শক্তি হিসেবে ইন আর্নিং কুইক ইকোনমিক গ্রোথ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এন্ড পুশিং অ্যাবজেক্ট পভার্টি ব্যাকওয়ার্ড। বাংলাদেশের অর্থনীতি, হ্যাঁ ইন বাংলাদেশ, এখানে আমরা বাংলাদেশ লিখবো শেষে, তাহলেই হবে ইন বাংলাদেশ। তাহলে একটু দেখেন টু এলিমেন্টস আর ওয়ার্কিং, দুটি উপাদান কাজ করছে অ্যাজ ড্রাইভেন ফোর্স প্রধান চালিকা শক্তি হিসেবে ইন আর্নিং কুইক ইকোনমিক গ্রোথ এন্ড পুশিং অ্যাবজেক্ট পভার্টি ব্যাকওয়ার্ড ইন বাংলাদেশ। তারপর আসেন, একটি হলো রপ্তানি আয়ের অব্যাহত প্রবৃদ্ধি, আরেকটি হলো প্রবাসী বাংলাদেশি আয়ের ব্যাপক প্রবাহ। একটি, এই যে এখানে একটা কানেক্টরস আসবে, একটি হলো এটা আরেকটি হলো ওটা, একটি হলো এটা আরেকটি,
তাহলে একটি যখন লিখবো আমরা লিখবো ওয়ান ইজ আর দ্য আদার ইজ, এরকম, বা অ্যানাদার ওয়ান। এখানে একটি হলো, দেখেন এখানে সাবজেক্ট হলো আমাদের একটি, ওয়ান অফ দেম বা ওয়ান ইজ, আমরা যেটাই লিখি ওয়ান ইজ, ওয়ান ইজ একটি কি, রপ্তানি আয়ের অব্যাহত প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের অব্যাহত প্রবৃদ্ধি। The continual rise of export income is continual rise of export income, of export income। দেখেন one is continual rise of export income, one is continual rise of export income, and the other is comma দিয়ে and অন্যটি, and the other is, and the other is অন্যটি কি, প্রবাসী বাংলাদেশে আয়ের ব্যাপক প্রবাহ, হিউজ ফ্লো অফ ফরেন রেমিটেন্স। দেখেন তাহলে আরেকটি হলো প্রবাসী আয়ের ব্যাপক প্রবাহ, আদার ইজ হিউজ ফ্লো অফ, হিউজ ফ্লো অফ, ব্যাপক প্রবাহ কিসের, প্রবাসী বাংলাদেশিদের আয়ের, ইনকাম অফ দ্য এক্সপার্টিয়েট বাংলাদেশিস বা ফরেন রেমিটেন্স। আচ্ছা, flow of the income of the expatriate Bangladesh, of the income of the expatriates Bangladeshis. One is continual rise of export income, continual rise of export income, and the other is huge flow of the income of the expatriates Bangladeshis. উল্লেখ্য গত 10 বছরে $100 বিলিয়ন বেশি রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ। তাহলে এখন দেখেন এটা কোন টেন্সে হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। গত 10 বছরে মানে এই বছরটা ইনক্লুডেড, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। অনেকে আমরা এটা পাস্ট সিম্পল টেন্সে লিখি না, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওভারের পর সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর এই যে উল্লেখ্য, এটা অনেকে আমরা পারি না। উল্লেখ্য মানে এটা উল্লেখ করা যেতে পারে, উল্লেখ্য মানে হলো এটা উল্লেখ করা যায় বা যেতে পারে। তাহলে ইট মে বি মেনশন হিয়ার দ্যাট, উল্লেখ্য মানে বলে ইট মে বি মেনশন হিয়ার দ্যাট, it may be mentioned here that, it may be mentioned here that মানে উল্লেখ্য বা এখানে উল্লেখ করা যায় যে বাংলাদেশ গত 10 বছরে $100 বিলিয়ন বেশি রেমিটেন্স পেয়েছে। বাংলাদেশ has got বা gotten, Bangladesh has gotten $100 বিলিয়ন বেশি রেমিটেন্স, has gone more than 100 billion dollars। আচ্ছা, রেমিটেন্স পেজ বাংলাদেশ has got রেমিটেন্স ইকুইভ্যালেন্ট টু, বলতে পারি আমরা বাংলাদেশ has got remittance equivalent to, হ্যাঁ, বাংলাদেশ has gained more than $100 billion remittances, বা রেমিটেন্স আমরা শেষও দিতে পারি, $100 remittances। বাংলাদেশ has got more than বা gained more than $100 billion remittances over the last 10 years, over the last 10 years, over the last 10 years। বিশ্বের নীতি নির্ধারকগণ বাংলাদেশকে তাই দ্রুততর অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশের সারিতে বিবেচনা করেন। এখন দেখেন এখানে বাক্যের সাবজেক্ট কোনটা, বাক্যের সাবজেক্ট হলো বিশ্বের নীতি নির্ধারকগণ, ভার্ব কোনটা, বিবেচনা করা, কনসিডার। তাহলে সাবজেক্ট হলো দেখেন বিশ্বের নীতি নির্ধারকগণ, আর তার আগে একটা আছে তাই, একটা কানেক্টরস আছে, এজ এ রেজাল্ট। এখানে আমরা লিখতে পারি এজ এ রেজাল্ট, অথবা সো, অথবা দাস বা দেয়ারফর। এজ এ রেজাল্ট হতে পারে, সো হতে পারে, দাস হতে পারে, দেয়ারফর হতে পারে। তারপরে বাংলাদেশের সাবজেক্ট নিয়ে আসেন, দ্য পলিসি মেকারস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য পলিসি মেকারস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য পলিসি মেকারস অফ দ্য ওয়ার্ল্ড বিবেচনা করেন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে, কনসিডার, বিবেচনা করেন। এখানে আরেকটা কথা একটু বলি, আপনারা লেখার সময় কনসিডারের পরে এজ ব্যবহার করেন,
খেয়াল রাখতে হবে কনসিডার পরে অ্যাজ বসে না, কনসিডার পরে অ্যাজ বসলে সেটি ইনকারেক্ট। এখানে কনসিডারের পরে অ্যাজ দেওয়া যাবে না। কনসিডার বাংলাদেশ, দেখেন কনসিডার বাংলাদেশ, কনসিডার বাংলাদেশ, বাংলাদেশকে বিবেচনা করে ওয়ান অফ দ্য কান্ট্রিজ, ওয়ান অফ দ্য কান্ট্রিজ, ওয়ান অফ দ্য কান্ট্রিজ প্রভৃতি দেশের সারিতে ওয়ান অফ দ্য কান্ট্রিজ আর্নিং কুইকার ইকোনমিক গ্রোথ, আর্নিং কুইকার ইকোনমিক গ্রোথ। তাহলে দেখেন as a result the policy makers of the world consider বাংলাদেশ, তাহলে as হবে না এখানে, one of the countries earning quicker economic growth বা কুইক ইকোনমিক গ্রোথ। এই যে আর্নিং, এই আর্নিংটা হলো যেটি উপার্জন করছে বা কান্ট্রিজ হুইচ আর আর্নিং, এটা এই অংশটা দেখেন আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। যাদের পার্টিসিপল সম্পর্কে ধারণা নাই, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো একটু পড়ে নিতে হবে, এগুলো অবশ্যই পড়ে নিতে হবে, কারণ অনুবাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদের বইয়ের লেসন 11 আমরা আলোচনা করেছি, আপনারা এই বইয়ের লেসন গুলোতে বিশেষ করে 10-11 দিকে আছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড, ওটা একটু পড়ে নিলে এগুলো বুঝতে একটু সুবিধা হবে। এইভাবে গ্রামার গুলো পড়তে থাকবেন, ভোকাবুলারি গুলো মেমোরাইজ করতে থাকবেন এবং অনুবাদটা নিয়মিত প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলেই আমরা সত্যিকার অর্থে আমাদের গন্তব্যে পৌঁছাবো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।